বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? আশা করি আল্লাহর অশেষ রহমতে তোমরা ভালো আছো, সুস্থ আছো। আমি তোমাদের দোয়ায় আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। তো প্রিয় শিক্ষার্থীরা, সর্বপ্রথম আমি তোমাদের আবারও এই আমাদের সমাজকর্ম বিভাগের পক্ষ থেকে তোমাদের যে অনলাইন ক্লাস পরিচালিত হচ্ছে সেই অনলাইন ক্লাসে স্বাগতম জানাচ্ছি। আমি মোহাম্মদ আনোয়ারুল ইসলাম, প্রভাষক, সমাজকর্ম বিভাগ, শাহ নেমতুল্লাহ কলেজ, চাঁপাইনবাবগঞ্জ। শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে আমি তোমাদের যে অনার্স তৃতীয় বর্ষের যে কোর্সটি পড়াই, আমার কোর্সটির নাম হচ্ছে সমাজকর্ম অনুশীলনের তত্ত্বসমূহ। এই কোর্স থেকে আজকে আমার চতুর্থ অধ্যায়ের থেকে আজকে আলোচনা, এবং চতুর্থ অধ্যায়ের যে শিরোনাম, যে সামাজিক ও সমষ্টি উন্নয়ন, সেই সামাজিক এবং সমষ্টি উন্নয়ন থেকে আজকে আমার দ্বিতীয় ক্লাস এই অধ্যায়ের। প্রথম অধ্যায়ে আমি সামাজিক উন্নয়ন বলতে কি বুঝো, সামাজিক উন্নয়ন নিদর্শন সমূহ কি, এগুলো নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমি তোমাদের এই অধ্যায় থেকে দ্বিতীয় যেটু ক্লাস, এই অধ্যায়ে আমি যে বিষয়টি নিয়ে তোমাদের আলোচনা করব সেটি হচ্ছে যে সমষ্টি উন্নয়ন বলতে কি বুঝো, সমষ্টি উন্নয়নের যে কি কি বৈশিষ্ট্যগুলো আছে বা বৈশিষ্ট্যগুলো উল্লেখ করো। আরেকটি আমার যেটি থাকবে যে সমষ্টি উন্নয়নের স্তর বা ধাপসমূহ উল্লেখ করো। তো প্রিয় শিক্ষার্থীরা, আর দেরি না করে আমি আশা করব তোমরা অবশ্যই এখন তোমরা প্রিপারেশন নিয়ে অবশ্যই খাতা কলম নিয়ে বসেছো, এবং যে আলোচনাগুলো হবে বা যে পয়েন্টগুলো নিয়ে আলোচনা করবো অবশ্যই তোমরা খাতায় এন্ট্রি করবা। বা এই ক্লাসগুলা আমার ধারাবাহিকভাবে হয়, আমি আশা করব তোমরা সময় না পেলে আবার পরবর্তীতে দেখে নিবা। তো আমি আর কথা না বলে প্রথম আমার যে আলোচনা, যে সমষ্টি উন্নয়ন কি বা সমষ্টি উন্নয়ন বলতে কি বুঝান। তো প্রিয় শিক্ষার্থী, আমরা জানি যে সমাজকর্মের দুইটা পদ্ধতি আছে সমস্যা সমাধানের ক্ষেত্রে। একটি হচ্ছে কি মৌলিক পদ্ধতি, এবং অন্যটি যে হচ্ছে সহায়ক পদ্ধতি। এই মৌলিক পদ্ধতিরই একটি গুরুত্বপূর্ণ পদ্ধতি, সেটি হচ্ছে সমষ্টি উন্নয়ন পদ্ধতি। সাধারণত আমরা সমষ্টি উন্নয়ন পদ্ধতি বা সমষ্টি উন্নয়ন বলতে একটু যদি বলি যে উন্নয়নটা কি, তাহলে আমরা সমষ্টি উন্নয়নটা কি বলতে পারবো। যে উন্নয়নটা হচ্ছে কি, যে একটি স্তর থেকে ভালো আরেকটি স্তরে পদার্পণ করা হচ্ছে কি উন্নয়ন। এক্ষেত্রে সমষ্টি উন্নয়ন পদ্ধতির আলোকে সাধারণত গৃহীত সমস্যা সমাধান বা ব্যবস্থার সমষ্টির যে জনগণ বসবাস করবে তাদের বস্তুগত এবং কি অবস্তুগত যে সম্পদ আছে সেই সম্পদকে কাজে লাগিয়ে যৌথ মানবিক চাহিদা পূরণ করে নিজেদের জন্য নির্ধারিত যে সামাজিক ভূমিকা ও দায়িত্ব পালনের জন্য সক্ষম করে গড়ে তোলা হয়। অর্থাৎ আমরা জানি যে আমাদের যে সমাজকর্মের কাজ হচ্ছে কি, সমস্যাগ্রস্ত ব্যক্তিকে তার যে সমস্যা, সেই সমস্যা সমাধানে কি যাতে নিজেরাই তার সমস্যা সমাধান করতে পারে, সেক্ষেত্রে ওই ব্যক্তিকে কি সক্রিয় ভূমিকা পালন করার জন্য তৈরি করা হয়। এক্ষেত্রেও এই সমষ্টি উন্নয়নের ক্ষেত্রে যে সমষ্টি জনগণকে সাধারণত তাদের যে বস্তুগত বা অবস্তুগত যে সম্পদগুলো আছে সেগুলো কাজে লাগিয়ে তাদের নিজেদের বা নিজের জন্য নির্ধারিত সামাজিক ভূমিকা পালন ও দায়িত্ব পালনের জন্য সক্ষম করে গড়ে তোলা হয়।
এবং এই সমষ্টি উন্নয়ন পদ্ধতিটি ধারাবাহিকভাবে কি সুপরিকল্পিত উপায়ে সাধারণত চর্চা করা হয়ে থাকে। একটু আমরা যদি দেখি যে সমষ্টি উন্নয়নটা কি। সমষ্টি উন্নয়ন পেশাগত সমাজকর্মের অন্যতম একটি মৌলিক পদ্ধতি হচ্ছে সমষ্টি উন্নয়ন, যার মাধ্যমে সমষ্টি জনগণের সক্রিয় অংশগ্রহণ। একটু আমরা লক্ষ্য করব এখানে যে সমস্যা সমাধানের ক্ষেত্রে সমষ্টি জনগণের সক্রিয় অংশগ্রহণ, জনসমষ্টির আওতাধীন সম্পদের সদ্ব্যবহার এবং সরকারি আর্থিক ও কারিগরি সাহায্য দ্বারা পরিকল্পিত উপায়ে সমষ্টির সামগ্রিক আর্থসামাজিক উন্নয়নের জন্য যে প্রচেষ্টা চালানো হয় তাকেই সমষ্টি উন্নয়ন বলে। আবার একটু শুনি, সেটা হচ্ছে যে কি, যে সমষ্টি জনগণের সক্রিয় অংশগ্রহণ কিসের ক্ষেত্রে? তাদের নিজস্ব সমস্যা সমাধানের ক্ষেত্রে। জনসমষ্টির আওতাধীন যেসব সম্পদগুলো আছে সেটা দেশে বস্তুগত হতে পারে, আবার অবস্তুগত সম্পদ হতে পারে, সেগুলো সদ্ব্যবহার এবং সরকারি আর্থিক ও কারিগরি সাহায্য দ্বারা পরিকল্পিত উপায়ে সমষ্টির সামগ্রিক উন্নয়নের জন্য যে প্রচেষ্টা চালানো হয় তাকে আমরা কি বলবো? সমষ্টি উন্নয়ন বলবো। অর্থাৎ সমষ্টি উন্নয়ন হলো পরিকল্পিত উপায়ে সমষ্টির সামগ্রিক আর্থসামাজিক ও সাংস্কৃতিক উন্নয়ন ত্বরান্বিত করা, সেটা হচ্ছে কি সমষ্টি উন্নয়ন। এই সমষ্টি উন্নয়ন সম্পর্কে অনেক সময় বিভিন্ন বিজ্ঞানী বিভিন্নভাবে উপস্থাপন করেছেন। তাদের মধ্যে আমরা বেশ হয়তো 2-3 জন বিজ্ঞানীর এখানে আলোচনা করতে পারি সমষ্টি উন্নয়ন সম্পর্কে। প্রথম আমরা যেটি দেখব যে একটি বইয়ের নাম এনসাইক্লোপিডিয়া অফ সোশ্যাল ওয়ার্ক, একটি যে গ্রন্থ আছে সেই গ্রন্থে বলা হয়েছে যে, বা ওই গ্রন্থে সমাজ বা সমষ্টি উন্নয়ন সম্পর্কে যেটা বলা হয়েছে যে সমষ্টি উন্নয়ন অনুশীলন হলো সমষ্টির জনগণের কাজ করার প্রক্রিয়া। এখানে বলা হচ্ছে যে সমষ্টি উন্নয়ন অনুশীলন হলো সমষ্টি জনগণের কাজ করার প্রক্রিয়া, যার মাধ্যমে জনগণ কিভাবে সমষ্টির বর্তমান এবং ভবিষ্যৎ জীবনমান উন্নয়ন ও কল্যাণ করতে পারে তা শনাক্ত করতে সাহায্য করা, তাকে বলছে কি সমষ্টি উন্নয়ন। আমরা 2 নম্বরে যেটা দেখি যে টি.আর. ব্যাটেন এর মতে ইনি বলছেন যে সমষ্টি উন্নয়ন হলো যে জনগণের জীবনযাপনের মান উন্নত করার জন্য সবার অংশগ্রহণ এবং সম্ভব হলে সমষ্টির উদ্যোগের আন্দোলন। অর্থাৎ দেখা যাচ্ছে যে কোনো সমস্যা সমাধানের ক্ষেত্রে বা অধিকার আদায়ের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে সমন্বিত একটা উদ্যোগ গ্রহণ বা আন্দোলন, কিন্তু উদ্যোগের অভাব হলে তা সৃষ্টির জন্য কৌশল প্রয়োগ করা। যদি দেখা যায় উদ্যোগ গ্রহণ করতে সমস্যা হয় বা অভাব দেখা দেয়, সেক্ষেত্রে কিভাবে দেখা যায় উদ্যোগ গ্রহণ করা যায় ভালো একটা কাজ করার ক্ষেত্রে, সেটি যদি অভাব হয় তাহলে তা কিভাবে তৈরি করা যায় তা সৃষ্টির লক্ষ্যে কৌশল প্রয়োগ করা হচ্ছে কি সমষ্টি উন্নয়ন। আমরা সর্বশেষ আরেকজন বিজ্ঞানীর কথা জানবো, আর্থার ডানহাম। তিনি বলেন যে সমষ্টি উন্নয়নটা হচ্ছে কি একটি যৌথ প্রচেষ্টা, যেহেতু সমষ্টিতে বাস করে কি জনসমষ্টি, তাই না, জনসাধারণ, তাদেরই একটা যৌথ প্রচেষ্টা যার লক্ষ্য হলো জনসমষ্টির আত্মসাহায্য বা নিজেদের সাহায্য এবং স্বাভাবিক প্রচেষ্টার মাধ্যমে সরকার বা স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানের প্রদত্ত কারিগরি সহায়তা দ্বারা সমষ্টির উন্নয়ন বিধান করা। তাহলে আমরা সর্বশেষ বা সর্বোপরি পরিশেষে আমরা এই জনসমষ্টি উন্নয়ন বা সমষ্টি উন্নয়ন বলতে এটা বুঝবো যে উন্নত বা কর্মশিল্পায়িত এলাকার অনগ্রসর প্রান্তিক জনগোষ্ঠী যে আর্থসামাজিক অবস্থার উন্নয়নের জন্য সমষ্টি উন্নয়ন কি করা হয়, কৌশল ব্যবহার করা হয়। সমষ্টি উন্নয়ন এর মাধ্যমে জনগণকে সাধারণত বিভিন্ন কারিগরি ও বৃত্তিমূলক প্রশিক্ষণ এর মাধ্যমে কি করা হয়, নিজেদের
ক্ষমতা বিকাশের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়, যাতে করে তারা তাদের যে সামাজিক ভূমিকা পালন, সেক্ষেত্রে তারা কি নিজেরাই সক্ষম হয়ে ওঠে। তো প্রিয় শিক্ষার্থী, আমি আশা করব যে সমষ্টি উন্নয়ন সম্পর্কে তোমরা অবশ্যই কিছু না কিছু হলেও তোমরা ধারণা পেয়েছো। এই পর্যায়ে আমি তোমাদের যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে যে সমষ্টি উন্নয়নের বৈশিষ্ট্য। আমরা যে সংজ্ঞাগুলা দেখলাম, এই সংজ্ঞাগুলা যদি একটু মনোযোগ সহকারে পড়ি বা মনোযোগ সহকারে বুঝি, তাহলে আমরা এই যে সমষ্টি উন্নয়নের কি কি বৈশিষ্ট্য আছে সেখান থেকে আমরা পেয়ে যাব। তো প্রিয় শিক্ষার্থী, আমরা প্রথম যে বৈশিষ্ট্য দেখি সেটা হচ্ছে যে অনুন্নত জনগোষ্ঠী। উন্নয়নটা কাদের জন্য করা হচ্ছে? সেটা হচ্ছে অনুন্নত জনগোষ্ঠীদের জন্য। তো এই সমষ্টি উন্নয়নের একটি সাধারণত গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য, সেটি হচ্ছে যে কি এই অনুন্নত জনগোষ্ঠী। কেননা আমরা এই উন্নয়ন প্রক্রিয়া কেবলমাত্র যে অনুন্নত বা স্থবির বা উন্নয়নশীল জনগোষ্ঠীকে কেন্দ্র করে পরিচালিত হয়। এখানে দেখা যাচ্ছে যেসব এলাকা বা যেসব সমষ্টি কি অনুন্নত, সেসব এলাকায় বা দরিদ্র এলাকা, সেসব এলাকার দেখা যায় যে আর্থসামাজিক উন্নয়নের জন্য এই জনসমষ্টি উন্নয়ন কার্যক্রমটি পরিচালিত হয় এবং তাদের আর্থসামাজিক উন্নয়নে বিভিন্ন কর্মসূচি দেখা যায় কি গ্রহণ করা হয়ে থাকে। আমরা 2 নম্বর যে পয়েন্টটি দেখি সেটি হচ্ছে যে সমন্বিত উন্নয়ন প্রক্রিয়া। প্রিয় শিক্ষার্থী, আমরা এই সমষ্টি উন্নয়নের ক্ষেত্রে আরেকটি গুরুত্বপূর্ণ বা উল্লেখযোগ্য বৈশিষ্ট্য, সেটি হচ্ছে কি সমন্বিত উন্নয়ন প্রক্রিয়া। আমরা দেখি যে কোনো উন্নয়নের ক্ষেত্রে বা উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের ক্ষেত্রে সরকারি কিছু প্রতিষ্ঠান, স্বেচ্ছাসেবী বা কিছু সরকারি প্রতিষ্ঠান যেমন কাজ করে থাকে, এবং সরকারি পাশাপাশি আমরা অনেক সময় দেখি বিভিন্ন যে আমাদের বেসরকারি প্রতিষ্ঠানগুলো আছে, এনজিও গুলো আছে, সেসব এজেন্সিগুলো ও সমষ্টির জনগণের সমন্বিত প্রচেষ্টার কি কর্মসূচি বাস্তবায়ন করা হয়। এখানে দেখা গেছে যে আমরা দেখতে পাই একটা হচ্ছে সরকারি প্রতিষ্ঠান, পাশাপাশি আমরা দেখতে পাই বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান, এবং ওই জনসমষ্টির যেসব জনগণ বাস করবে তাদের সমন্বিত প্রক্রিয়ার মাধ্যমে সাধারণত উন্নয়ন যে কর্মসূচিগুলো আছে সেগুলো কি করা হয়, বাস্তবায়ন করা হয়ে থাকে। আমরা এই পর্যায়ে আরেকটি যেটা দেখব যে সমষ্টির অংশগ্রহণ, অর্থাৎ জনসমষ্টির যে আমরা বলছি যে সমষ্টি উন্নয়ন ক্ষেত্রে একটি যে বৈশিষ্ট্য সেটা হচ্ছে যে জনসমষ্টির অংশগ্রহণ। এখন যাদের জন্যই হয়তো দেখা গেছে যে কর্মসূচিগুলো গ্রহণ করা হয়ে থাকে, তাদের যদি এখানে অংশগ্রহণটা না থাকে, তাহলে তো ওই কর্মসূচি বাস্তবায়ন করা কি কঠিন হয়ে পড়বে, বা দেখা যাচ্ছে যে যাদের জন্য আমরা নিচ্ছি যদি এখানে হয় তো সেখানে ব্যর্থ হয়ে যাবে। এক্ষেত্রে আমরা জনগণের উদ্যোগে জনসমষ্টির আর্থসামাজিক অবস্থার ইতিবাচক রূপান্তরের যে প্রক্রিয়াটাই সেটি হচ্ছে আমাদের সমষ্টি উন্নয়ন। তাই জনগণ বা জনসমষ্টির অংশগ্রহণকে এই সমষ্টি উন্নয়নের গুরুত্বপূর্ণ আমরা বৈশিষ্ট্য হিসাবে পরিলক্ষিত করতে পারি। আমরা এই 4 নম্বর যে বৈশিষ্ট্য সেটি হচ্ছে যে সরকার ও জনগণ যৌথ উদ্যোগ, অর্থাৎ এখানে সরকার যে থাকবে
সমষ্টি উন্নয়নের যে কর্মসূচিগুলোর ক্ষেত্রে এই সরকার এবং জনগণের যৌথ প্রচেষ্টার সমন্বয়ের মাধ্যমেই কর্মসূচিগুলো বাস্তবায়ন করা হয়ে থাকে। সমাজকর্মে এই পদ্ধতির জন্য অংশগ্রহণ সাধারণত উৎসাহিত করা হয় এবং সরকার কর্তৃক বিভিন্ন আর্থিক, কারিগরি ও পেশাগত সাহায্য ব্যবস্থা করা হয়। তাই আমরা দেখতে পাই যে সরকার ও জনগণের যৌথ উদ্যোগে সমষ্টি উন্নয়নের কি হয় বৈশিষ্ট্য হিসেবে আমরা কি বিবেচনা করতে পারি। আমরা আরেকটি যেটা দেখব সেটি হচ্ছে যে অভিন্ন সাধারণ লক্ষ্য। প্রিয় শিক্ষার্থী, আমরা এই জনসমষ্টি উন্নয়ন যে নির্দিষ্ট জনসমষ্টির সাধারণত আর্থসামাজিক উন্নয়নের লক্ষ্যেই বিভিন্ন কর্ম তৎপরতা গ্রহণ করা হয়ে থাকে। এসব কর্মতৎপরতার মূল লক্ষ্য হলো কি সমষ্টির উন্নয়ন সাধন করা। তাই বলা হয় যে সমষ্টি উন্নয়ন সাধারণত অভিন্ন যে সাধারণ লক্ষ্য নিয়ে জনগণের উন্নয়ন সাধনে কাজ করে থাকে। আর এই জন্য অভিন্ন সাধারণ লক্ষ্যকে সমষ্টি উন্নয়নের দেখা যায় বৈশিষ্ট্য হিসাবে চিহ্নিত করা হয়েছে। আমরা সর্বশেষ যে বৈশিষ্ট্যটি দেখব সেটি হচ্ছে যে সংগঠন। প্রিয় শিক্ষার্থী, যে সমষ্টি উন্নয়নের আরেকটি যে বৈশিষ্ট্য সেটি হচ্ছে যে সাংগঠনিক কর্ম প্রক্রিয়া। অর্থাৎ আমরা যে কোনো ক্ষেত্রে দেখি যে যেসব সংগঠনের সাংগঠনিক কর্মপ্রক্রিয়া খুব শক্ত, সেসব প্রতিষ্ঠানের দেখা যায় কার্যক্রমগুলো ভালো মতো পরিচালিত হয়। দেখা যাচ্ছে যে এই উন্নয়ন প্রক্রিয়া বাস্তবায়নের ক্ষেত্রে অনেক সময় দেখি আমরা যে কোনো না কোনো সংগঠনের সাথে সংশ্লিষ্ট। যেমন আমরা যদি দেখি যে সমষ্টি উন্নয়নে আমরা প্রথম যেটা দেখি যে গবেষণার প্রয়োজন হয়ে থাকে, কেননা এই গবেষণার মাধ্যমে যে কোনো সমস্যা সমাধান করার একটা অন্যতম একটা পথ। আর এই গবেষণার জন্য সংগঠনের কি হয় প্রয়োজন হয়। তাই সাংগঠনিক প্রক্রিয়াকে জনসমষ্টির একটা অন্যতম বৈশিষ্ট্য হিসাবে চিহ্নিত করা হয়েছে। তো প্রিয় শিক্ষার্থী, এই ছিল আমাদের জনসমষ্টি উন্নয়নের বৈশিষ্ট্য। সাধারণত এই জনসমষ্টি উন্নয়নের যে জনসাধারণ বা সরকারি যৌথ উদ্যোগ এবং অন্যান্য কর্মপ্রক্রিয়া বোঝায়, যেখানে সমন্বিত কর্মপ্রচেষ্টা সামাজিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক অবস্থার উন্নয়ন ঘটানো যায়। এই উন্নয়ন প্রক্রিয়ায় যেসব বৈশিষ্ট্যগুলো রয়েছে, আরো কতগুলো যে বৈশিষ্ট্যগুলো হয়তো আমরা এখানে আলোচনা করা সম্ভব হয়নি, কিন্তু অনেক আরো বৈশিষ্ট্য আছে। যেমন দেখা যাচ্ছে যে অনুন্নত স্থবির জনসমষ্টি, সমন্বিত উন্নয়ন প্রক্রিয়া। এই বৈশিষ্ট্যগুলা দেখা যাচ্ছে যে বাস্তবায়নের দ্বারা একটি সমষ্টির উন্নয়ন করা সম্ভব হবে। তো প্রিয় শিক্ষার্থী, আজকে এরপরে আমি যেটা আলোচনা করব সেটি হচ্ছে যে সমষ্টি উন্নয়নের ধাপ। অর্থাৎ সমষ্টি উন্নয়নের ক্ষেত্রে কি কি ধাপ বা কোন কোন স্তর বাস্তবায়ন করে এই সমষ্টি উন্নয়ন সাধন করা হয়ে থাকে। সমাজের আমরা জানি যে সমাজের অনগ্রসর ও প্রান্তিক জনগোষ্ঠীর যে আর্থসামাজিক অবস্থার উন্নয়নের জন্য পেশাদার সমাজকর্মের যে মৌলিক পদ্ধতি অনুশীলন করা হয় তার নাম হচ্ছে কি এই সমষ্টি উন্নয়ন। সমষ্টির সার্বিক কল্যাণের লক্ষ্যে এই সমষ্টির উন্নয়ন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। সমষ্টি উন্নয়নে কতিপয় আমরা দেখি যে কিছু সুনির্দিষ্ট বা ধাপ বা স্তর অনুসরণ করে একজন সমাজকর্মী কি করে
সক্ষমতার বিকাশ সাধন করে থাকে। তো প্রিয় শিক্ষার্থী, আমরা এই পর্যায়ে যেটি আলোচনা করব, এই সমষ্টি উন্নয়নের সাধারণত কি কি ধাপ গুলো বাস্তবায়ন করা হয়ে থাকে। আমরা প্রথম যে ধাপ দেখি সেটা হলো সমষ্টির চাহিদা নির্ণয়। প্রিয় শিক্ষার্থী, সমষ্টি উন্নয়নের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং প্রথম বা যে প্রাথমিক ধাপ সেটি হচ্ছে কি সমষ্টির যেসব সমস্যা বা একাধিক সময়, একটা সমষ্টিতে একাধিক সমস্যা থাকতে পারে, তাহলে সমষ্টির সমস্যা, চাহিদা বা প্রয়োজন চিহ্নিত করা এবং সমষ্টির আর্থসামাজিক অবস্থান ও সমষ্টি জনগণের সক্ষমতার ভিত্তিতে সমস্যা বা যে প্রয়োজনের সাধারণত আমরা ভিন্নতা পরিলক্ষিত হয়। তাই সমষ্টির উন্নয়ন কর্মীর প্রাথমিক কাজ হচ্ছে, বা একজন সমাজকর্মীর প্রাথমিক কাজ হচ্ছে, সমষ্টিতে যেসব বিদ্যমান সমস্যাগুলো থাকবে সেই সমস্যাগুলোকে চিহ্নিত করে এসব মোকাবেলা করার জন্য কি করা, ব্যবস্থা গ্রহণ করা হয়ে থাকে। প্রিয় শিক্ষার্থী, দ্বিতীয় যেটি ধাপ সেটি হচ্ছে তথ্য সংগ্রহ করা। এখন আমরা দেখি যে একটি সমষ্টিতে অনেক সমস্যা থাকতে পারে এবং যেহেতু প্রাথমিক পর্যায়ে আমরা ওই সমস্যাগুলোকে কি করি, সাধারণত চিহ্নিত করি। এবার এই সমস্যা গুলো সমষ্টির জীবনে দেখা গেছে যে হয়তোবা যে নেতিবাচক যে প্রভাব বিস্তার করে সেই সমস্যা সম্পর্কে তথ্য সংগ্রহ করে সমাজ কর্মীরা সাধারণত সমস্যার সমাধান করে থাকে। অর্থাৎ সমাজে যে সমস্ত সমস্যাগুলো মানুষের উপর নেতিবাচক প্রভাব বিস্তার করবে সেই সমস্যা সম্পর্কে একজন সমাজকর্মী কি করবে, তথ্য সংগ্রহ করে সমস্যা সমাধানে অগ্রণী ভূমিকা পালন করে থাকে। সমস্যার এরূপ দেখা যায় স্বরূপ নিরূপণ করার জন্য বস্তুনিষ্ঠ তথ্য সংগ্রহ জন্য সমাজকর্মীরা দেখা যায় কি করে থাকে, এখানে সামাজিক জরিপ করে থাকে, যেমন সাক্ষাৎকার করে থাকে, পর্যবেক্ষণ করে থাকে, বিভিন্ন যে পন্থা বা উপায়গুলো আছে সেগুলোর মাধ্যমে সমস্যা সম্পর্কে সুনির্দিষ্টভাবে তথ্য সংগ্রহ করা হয়ে থাকে। আমরা সমষ্টি উন্নয়নের আরেকটি যেটি ধাপ সেটা হচ্ছে তথ্য বিশ্লেষণ করা। প্রিয় শিক্ষার্থী, আমরা দেখি যে সামাজিক জরিপ এবং গবেষণার মাধ্যমে সাধারণত সমস্যা সম্পর্কে কি করা হয়, তথ্য সংগ্রহ করা হয় এবং এই যে তথ্যগুলো সংগ্রহ করা হচ্ছে এই সংগৃহীত তথ্য বিশ্লেষণের মাধ্যমে সমাজকর্মীরা সমস্যার কারণ, প্রভাব এবং এই যে সমস্যা মোকাবেলা করার জন্য করণীয় সম্পর্কে সাধারণত বাস্তবসম্মত সিদ্ধান্ত গ্রহণ করে থাকেন। তাহলে এই তথ্য বিশ্লেষণটা একটি গুরুত্বপূর্ণ স্তর আমরা বলতে পারি। আমাদের 4 নম্বর যে ধাপটি আছে সেটা হচ্ছে সমাধান পরিকল্পনা গ্রহণ। প্রিয় শিক্ষার্থী, যে আমরা দেখলাম যে যেসব ধাপগুলো সাধারণত সফল সমাপ্তির পর আমাদের সমষ্টি চাহিদা নির্ণয়, তথ্য সংগ্রহ, তথ্য বিশ্লেষণ, এগুলা সমাপ্তির পর সমস্যা সম্পর্কে পরিষ্কার ধারণা লাভ করে বা সেটি সাধারণত মোকাবিলা করার জন্য বাস্তবসম্মত কি কার্যক্রম গ্রহণ করা হয়ে থাকে। এই ধাপে সমস্যার মাত্রা এবং প্রকৃতি অনুযায়ী বা যে কোনো সমস্যার তার দেখা যায় যে মাত্রা বা প্রকৃতি অনুযায়ী সমর্থনমূলক বা দেখা যায় যে সংশোধনমূলক যে কার্যক্রম সাধারণত কি করা হয়ে থাকে, গ্রহণ করা হয়ে থাকে। এই সমাধান ব্যবস্থা কিভাবে কার্যকর হবে বা বিদ্যমান সেবা বা সম্পদ দেখা যায় যে সম্পদ আছে সেগুলা কিভাবে হয়তো সদ্ব্যবহার করা হবে, সমাধান কৌশল বাস্তবায়নে কতদিন সময় লাগবে, সরকারি বা বেসরকারি উদ্যোগে কিভাবে সাধারণত কি করা হয়,
এই যে সমন্বিত করা হবে, এসব বিষয় সমাধান পরিকল্পনা সাধারণত গ্রহণ করা হয়ে থাকে। সমস্যা সমাধানে আরেকটি যেটা গুরুত্বপূর্ণ বিষয় সেটি হচ্ছে যে অর্থের উৎস এবং সেগুলো ব্যবস্থা করা বা খাত নিয়ে এই ধাপে সাধারণত বিস্তারিতভাবে কি করা হয়, আলোচনা করা হয়। আমরা আরেকটি যেটা ধাপ দেখি সেটা হচ্ছে কর্মসূচি বাস্তবায়ন। প্রিয় শিক্ষার্থী, সমাধান পরিকল্পনায় সাধারণত যেসব সিদ্ধান্তগুলো গ্রহণ করা হয়ে থাকে, যে কোনো সমস্যা সমাধানের ক্ষেত্রে যেসব পরিকল্পনাগুলো কি করা হয়, গ্রহণ করা হয়ে থাকে, এই গৃহীত যে পরিকল্পনাগুলো এই ধাপে সাধারণত বা এই স্তরে সাধারণত কি করে বাস্তবায়ন করা হয়। কর্মসূচি বাস্তবায়নের ধাপে সমাজকর্মী জনগণের যে করণীয় বিষয়গুলো পুঙ্খানুপুঙ্খভাবে কি করে নির্ধারণ করে দেবেন এবং পুরো সমাধান প্রক্রিয়া সাধারণত কি করে থাকে একজন সমাজকর্মী তদারকি করবেন। আমরা সর্বশেষ যে ধাপ দেখি সেটি হচ্ছে যে মূল্যায়ন। প্রিয় শিক্ষার্থীরা, আমরা সমষ্টি উন্নয়ন কার্যক্রমের অন্যতম একটি গুরুত্বপূর্ণ স্তর হচ্ছে যে ধাপ যে মূল্যায়ন করা, অর্থাৎ মূল্যায়নের মাধ্যমে সাধারণত একটি যে কোনো কাজ সাধারণত বা যেসব কর্মসূচিগুলো গ্রহণ করা হয়ে থাকে তার কার্যকারিতা, তার সফলতা, তার ব্যর্থতা সাধারণত কি হয়, যাচাই করা হয়। এখন একজন আমরা পরীক্ষা নিই, একটা আমরা যখন দেখি হয়তো তোমাদের বিভিন্ন সময় হয়তো বা ইনকোর্স পরীক্ষা নেওয়া হয়ে থাকে, যেমন হয়তো তোমরা প্রথম আমাদের ইনকোর্স পরীক্ষা কয় অধ্যায় পর্যন্ত হয়, প্রথম হয় 4 অধ্যায় পর্যন্ত। এখন তোমাদের হয়তো দেওয়া হলো ইনকোর্স পরীক্ষা নেওয়া হলো, ইনকোর্স পরীক্ষা তোমরা কেমন করেছো, কিভাবে লিখেছো, যখন আমরা খাতা মূল্যায়ন করি বা খাতা দেখি তখন বোঝা যায় যে তুমি কতটুকু পড়েছো, কতটুকু মার্কস পেয়েছো। এক্ষেত্রে মূল্যায়নটা একটা কি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। মূল্যায়নে সাধারণত প্রয়োজনীয় ক্ষেত্রে সুপারিশ চিহ্নিত করা হয়, যা পরবর্তী সময় গৃহীত সমস্যা সমাধান ব্যবস্থায় অনুরূপ ত্রুটিকে দূরীভূত করতে কি সহযোগিতা করে থাকে। সেক্ষেত্রে আমরা এই কথাই বলতে পারি যে সমষ্টি উন্নয়নের মাধ্যমে যে গৃহীত যে কোনো কর্মসূচি সফল বাস্তবায়নের জন্য যে আমি ধাপগুলো আলোচনা করা হলো, সেই ধাপগুলো ধারাবাহিকভাবে সাধারণত অনুসরণ করা হয়ে থাকে। ধারাবাহিকতা, শৃঙ্খলাগত উপায়ে এসব ধাপ অনুসরণ করা হয় বলেই সমষ্টি উন্নয়ন পেশাগত সমাজ কল্যাণ অন্যতম একটি মৌলিক পদ্ধতি হিসাবে স্বীকৃতি পেয়েছে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আশা করব তোমরা অবশ্যই এই ক্লাসগুলো মনোযোগ সহকারে দেখবা এবং খাতায় এন্ট্রি করবা। তো প্রিয় শিক্ষার্থী, আর বেশি কিছু না বলে আমি আশা করব হয়তো তোমরা এই ক্লাসগুলো দেখছো এবং তোমরা খাতায় এন্ট্রি করছো। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আর কথা না বলে তোমাদের সকলকে এই অনলাইন ক্লাসে আবারও ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম।